আসসালামু আলাইকুম। আমি অনেক বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি ইতিমধ্যে। আমার কাছে মনে হয় এই বিষয় নিয়ে আমার ভিডিও বানানো উচিত, সেটা হলো চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে। দেখেন, আমি 2 দিন আগে ডেনমার্কে আমার শারীরিক কিছু জটিলতার কারণে হসপিটালে ভর্তি থাকতে হয় 2 দিন ধরে। ঠিক একই রকম শারীরিক সমস্যা নিয়ে আমি বাংলাদেশেও ভর্তি ছিলাম, সেখানে 3 দিন ছিলাম। তো বাংলাদেশ আর ডেনমার্কের যে চিকিৎসা ব্যবস্থা, ওইটা নিয়ে আমার একটু হলো, আমি যদি কম্পেয়ার করে কথা বলি সেই জায়গা থেকে আমার অনেক কিছু বলার থাকে। দেখেন, আমরা যদি আশা করি বাংলাদেশে আমরা অনেক ইউরোপ মানের চিকিৎসা পাবো, তাহলেও সেটা হলো যে বোকার স্বর্গে বসবাস করার মতো। কারণ ইউরোপিয়ানদের যে পরিমাণ অর্থ আছে, সেই পরিমাণ অর্থনৈতিক অবস্থা আমাদের নাই। কিন্তু তারা যে সিস্টেম ডেভেলপ করছে, ঠিক একই রকম সিস্টেম বাংলাদেশে ডেভেলপ করতে তো আমাদের কোনো সমস্যা নাই। আমি একটা উদাহরণ দিই। আমি যখন বাংলাদেশে হসপিটালে ভর্তি ছিলাম, আমি প্রত্যেক বেলায় অন্তত 4 থেকে 5টা ট্যাবলেট খাইতাম, একটা ইনজেকশন সাথে ছিল। আর এখানে ভর্তি হওয়ার পর আমি প্রত্যেক বেলাতে মাত্র একটা ট্যাবলেট খেতাম, আর অন্য কোনো জিনিস আমার ওরা দেয় নাই। এরপরে হলো যে বাংলাদেশে ধরেন যে একটা পরীক্ষার পরেই ওরা মোটামুটি 100% নিশ্চিত হয়ে যায় যে রুগীর এই সমস্যা। আর এখানে ওরা হলো যে অনেকগুলো পরীক্ষা করার পরে একদম 100% নিশ্চিত না হওয়া পর্যন্ত ওরা আসলে কিন্তু কোনো ওষুধ প্রোভাইড করতে চায় না। এ হলো একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হলো কি, ওরা হলো এখানে সিপিআর নাম্বারের উপর ডিপেন্ড করে ওরা প্রত্যেকটা রুগীর হলো ডাটা কালেক্ট করে রাখে। পরবর্তীতে কোনো মানুষ যদি তার শারীরিক জটিলতা নিয়ে আবার হসপিটালে ভর্তি হয়, এই ডাটাগুলো কিন্তু তারা ইজিলি ব্যবহার করে। এটা কিন্তু বাংলাদেশে খুব সহজে অ্যাপ্লাই করা যায়। এর সাথে আমি বলি যে বাংলাদেশের যে মেডিসিন আবার মেডিকেল সেক্টর, আমাদের ডাক্তাররা কিন্তু রুগীদের সাথে অনেক বড় স্ক্যাম করে। অনেক ওষুধ লিখে দিয়ে মেডিসিন সেক্টরটারে অনেক উন্নতি করার চিন্তা করে ডাক্তাররা, রুগীদের চিন্তা বাদ দিয়ে। এই জায়গায় লাগাম ধরে রাখা উচিত আমাদের সরকারের। দেখেন, জুলাই পরবর্তীতে যে ছেলেটা জুলাই জীবন দিছে, ও কিন্তু মনে করে নাই যে বাংলাদেশের রাজনৈতিক কি সংস্কার হবে, এটার জন্য আমি জীবন দিতে হবে। ও কিন্তু ভাবছে যে হাসিনা পরবর্তী হয়তো বাংলাদেশ অনেক সুন্দর হবে, হয়তো ও ভাবছে যে হাসিনা পরবর্তী চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো হবে। এটা নিয়ে আসলে কারো ভ্রুক্ষেপ নাই। এই সংস্কার, কত রকমের সংস্কার হলো, চিকিৎসা ব্যবস্থার যে একটা বড় ধরনের একটা প্রক্রিয়া, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিয়ে অনেকে ভাবে না। কারণ হলো ওই যারা আমাদের সিদ্ধান্ত নেওয়া লোকেরা কিন্তু বাংলাদেশে থাকে না, তারা থাকে ইউরোপে বা আমেরিকায় চিকিৎসা নেয়, এসব দেশগুলোতে। বাংলাদেশ নিয়ে কারো আসলে চিন্তা নেই, তাদের সন্তানরা বাংলাদেশে বেড়ে ওঠে না, তারাও না। সরকার রাজনীতিবিদদের সমালোচনার পাশাপাশি আমার কাছে মনে হয় আমরা নিজেদেরও সমালোচনা করা উচিত। দেখেন, কিছুদিন আগে সরকার যখন ফ্রিল্যান্সারদের উপর 7.5% খুব সম্ভবত কর আরোপ করার চিন্তা করতেছিল, সিত্তু মিডিয়ার উনি তারেক জিয়ার কাছে গিয়ে সেটা মওকুফ করার জন্য বলেছিল সব। তখন আমার কাছে মনে হয় যে একটা মানুষ তার রাষ্ট্রকে ভালোবাসলে তার রাষ্ট্রকে কর দেওয়া উচিত। সে জায়গায় সিত্তু মিডিয়ার উনি যদি তারেক জিয়ারে এই কর মওকুফের আবেদন না করে সরাসরি বলতে পারতেন যে আমি 7.5% কর আপনাকে অবশ্যই দিব, কিন্তু হলো যে আপনি আমাকে কি নিশ্চয়তা দিবেন যে 7.5% করে রাষ্ট্রের কোনো নেতা বা আমলারা দুর্নীতি করবে না? আমার করের টাকা সত্যিকার অর্থে আমার দেশের জনগণের উন্নয়নে ব্যবহার হবে, তথা আমার উন্নয়নে ব্যবহার হবে। আমাদের দেশের বেশিরভাগ কি সবারই মধ্যে একটা প্রবণতা থাকে যে আমরা কোনোভাবেই সরকারকে কিছু দিব না, বরং সরকার থেকে যতভাবে সম্ভব নিব। এখন সরকার হইলো কোত্থেকে টাকা আনবো, সরকার নিজের বাপ দাদা সম্পত্তি বেশি টাকা আনলেও আমাদের দেখার বিষয় না। ঠিক আছে, বিষয়টা এমন দাঁড়ায় গেছে। হ্যাঁ, তো এগুলাও আমাদের ভাবার বিষয় আসছে এখন। আমার কাছে মনে হয়, দেখেন, ইউরোপে মানুষ অনেক টাকা কর দিতে হয়, আমাদের দেশেও একটা সিস্টেম ডেভেলপ করা উচিত। যেমন ধরেন, যে ফ্রিল্যান্সার 1 লাখ টাকার উপরে ইনকাম করে, সে যদি 7.5% দেয়, আমার কাছে মনে হয় যে হয় না যে তার গায়ে লাগে। রাষ্ট্র যদি আমরা কর দিই, তখনই রাষ্ট্র তার বিভিন্ন রকম উন্নয়ন কার্য সফলভাবে সম্পন্ন করতে পারবে। নচেত রাষ্ট্র সারা জীবনই আমাদেরকে গরিব বানায় রাখবে, কারণ তার কাছে অন্য কোনো হয় থাকবে না। তো সবাই ভালো থাকবে।